সকলকে প্রীতি আর শুভেচ্ছা দিয়ে শুরু করি। আজকে যার সম্পর্কে আমরা আলোচনা করব, গত দিনও যেটা করেছি প্রায় একই রকম ব্যাপার। ওই মতিলাল শীল, তার থেকেও কঠিন বিষয় দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তার ভারতীয় দর্শন, এই একটা বই, খুব বিখ্যাত বই। ওটা ইতিহাস না দর্শন না দুটোরই ঊর্ধ্বে অনেক কিছু, পণ্ডিতেরা বলতে পারবে। ওর ইন্ট্রোডাকশনে একটা জিনিস লিখেছেন স্পর্ধার সঙ্গে, অত্যন্ত সাহসিকতার সঙ্গে, যে ভারতবর্ষে যা কিছু আর্য নয় বা বেদ সমর্থিত নয় বা বেদের দ্বারা স্বীকৃত নয়, তেমন কিছুই মূল্যবান, ভালো, আলোচ্য বিষয়, গ্লোরিফাই আছে, তাতে হতেই পারে না। শুধুমাত্র গ্লোরিফিকেশনটার অধিকার আর্য সংস্কারে সীমাবদ্ধ। তা আজকে যার কথা বলবো সে একেবারে প্রচন্ডভাবে আর্য সংস্কারের বাইরের মানুষ, মাঙ্গুরাম। আমি বহুকাল এই সমস্ত মানুষদের সংগ্রামের ইতিহাস খুঁজে খুঁজে ফিরেছি, কিন্তু কখনো এই নামটা পাওয়া যায়নি যে পাঞ্জাবে এত এক অসাধারণ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার যোদ্ধা, বিপ্লবী মানুষ ছিলেন। তাকে কি ধ্রুবতারা বলবো না অসাধারণ উজ্জ্বল জ্যোতিষ্ক বলবো, বলা মুশকিল। এই মাঙ্গুরাম চামার জাতির খুব দুঃসাহসী একজন মানুষ। উনি জন্মেছিলেন গুরুচাঁদ যখন তার গণতান্ত্রিকতার আন্দোলন শুরু করেছেন, লর্ড রিপনের ভারতবর্ষে সেলফ গভর্নমেন্ট বা ভোটাধিকারের মাধ্যমে লোকাল বোর্ডগুলোতে প্রতিনিধি নির্বাচন করে এগিয়ে যাওয়ার ঠিক তার 2-3 বছর পরে, অর্থাৎ 1886 সালে মাঙ্গুরাম পাঞ্জাবের হোশিয়ারপুরে জন্মেছিলেন। 1901 সালে উনি ম্যাট্রিক পাস করেন। পাঞ্জাবের একটা কালচার আছে, সেটা ওই ভাঙ্গি মুচি যেই হোক, ওখানে জাতিভেদের প্রকোপটা বহু কম। তার ফলে ওরা হয়েছে কি, এই সমস্ত মানুষেরা দলে দলে কানাডা, আমেরিকায় চলে গেছে ভালো চাকরির খোঁজে। মাঙ্গুরামও একদল শিক্ষিত অস্পৃশ্য মানুষের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় চলে গেলেন 1912 সালে, 13 সালে। সেই সময় ওখানে তার কিছু পূর্বেই লালা হরদয়াল সিং
আর সোহন সিং এরা একটা ব্রিটিশ বিরোধী, যেটাকে ওরা নাম দিয়েছিল স্বাধীনতা আন্দোলন, সেই সংস্থা প্রতিষ্ঠা করেছিল গদার পার্টি। নাম প্রায় সবাই জানে, গদার পার্টি। কিন্তু বাঙ্গুরামের নাম কেউ জানে না। অথচ এই বাঙ্গুরাম তরুণ বয়সেই 1913-14 সালেই কোথায় চাকরির জন্য গেছেন, উনি যোগ দিলেন এই বিপ্লবী গদার পার্টিতে, এবং দুঃসাহসী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, করিতকর্মা তৎপর ছিলেন। সুতরাং এক জাহাজ ভর্তি জার্মান অস্ত্রশস্ত্র ভারতবর্ষে পৌঁছে দেবার জন্য মাঙ্গুরাম নেতা নির্বাচিত হয়ে সেই জাহাজ নিয়ে চললেন। কিন্তু পথিমধ্যে ব্রিটিশরা তাকে সেই জাহাজ সমেত ধরা পড়ে। ধরা পড়লে জাপানিরা বিচার করলো 1 বছরের জেল। কিন্তু ভারতীয় ব্রিটিশরা বললো, নো নো, হি ইজ ভেরি ডেঞ্জারাস, ফাঁসি দিয়ে দাও, বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু সেই ফাঁসির মঞ্চ থেকে জার্মান সোলজাররা তাকে হুইস্ক করে নিয়ে পালিয়ে যায়। প্রাণে বেঁচে গেলেন মাঙ্গুরাম। সিঙ্গাপুরে গোপনে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ভারতবর্ষ তো বিভীষণের দেশ, জনে জনে বিভীষণ। অন্য অভাব অনেক থাকলেও ভারতবর্ষে বিভীষণের অভাব নেই। সেই সিঙ্গাপুরেও 2 সর্দার, ভগৎ সিং আর বোলা সিং, এরা আবার মাঙ্গুরামকে ধরিয়ে দিল যে এই যে মাঙ্গুরাম। তখন আবার বিচার হলো। এবারে জাপানিজ, ব্রিটিশ সবাই মিলে সঙ্গে সঙ্গে ওনাকে ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দিল। ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়েছেন, গুলি হবে। সেই সময় জার্মান সোলজাররা আবার মাঙ্গুরামকে হুইস্ক করে নিয়ে চলে যায়। উনি তখন ম্যানিলাতে একটা মোটর বাইক কোম্পানিতে কাজ করছেন, লুকিয়ে আছেন, আর দিনরাত ভাবছেন কি করে ভারতবর্ষের মুক্তি হবে ইত্যাদি। এই রকম সময়ে একদিন পেপারে দেখলেন যে ব্রিটিশরা মাঙ্গুরামকে ভারতবর্ষে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে বিচার করে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। ম্যানিলা নিউজে উনি এটা পেলেন। তখন একটা বুদ্ধি জাগলো, তার মানে একই অপরাধের জন্য তো দুবার ব্রিটিশ কখনোই কাউকে সাজা দেবে না, তাহলে এবারে ভারতবর্ষে ফিরে যাওয়া যায়। কিন্তু উনি তো বিপ্লবী পার্টির একজন বিদ্রোহী পোড় খাওয়া নেতা। সুতরাং উনি দেখলেন যে সিধাসিধি যদি ট্রেনে করে, জাহাজে করে আমি যাই, কখন আবার কোন বিভীষণ কিংবা কোন ব্রিটিশ আর্মি কিংবা পুলিশ ধরে ফেলবে। সুতরাং ওই শিবাজির মতন কায়দা করে ভিখিরির বেশে তিনি জাহাজে করে প্রথমে ম্যাড্রাস,
তারপরে ধীরে ধীরে পায়ে হেঁটে, বাসে করে, গরুর গাড়িতে চড়ে ধীরে ধীরে পাঞ্জাবে পৌঁছলেন 1925 সালে। এই বিপ্লবী মানুষটার উপরে কেউ বই লেখেনি। আমি যখন কিছু আলোচনা ইত্যাদি দিল্লিতে এর উপরে করছি, তখন একজন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় হিন্দি ডিভিশনে তিনি একটা বই লিখলেন, সেটা ছাপলো অক্সফোর্ড পাবলিকেশন, গদরি বাবা মাঙ্গুরাম। এই গদরি বাবা মাঙ্গুরাম হলো কেন? এই যে গদর পার্টিতে তিনি ছিলেন, কিন্তু ভারতবর্ষে এসে তিনি প্রথমেই একটা রেজিগনেশন চিঠি লিখলেন তার পার্টিকে, যে আই রিজাইন ফ্রম দ্য পার্টি। কারণ আমি এই সিঙ্গাপুর হয়ে যখন ভারতবর্ষে, ম্যানিলা হয়ে যখন ভারতবর্ষের গ্রামের ভিতর দিয়ে এসেছি, সেই দক্ষিণ ভারতের মাদ্রাস ইত্যাদিতে, তখন এই ভারতবর্ষে এই অস্পৃশ্য মানুষদের কি দুর্দশা, সেই দুর্দশা দেখে আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে ব্রিটিশ বা আমাদের শত্রু নয়। ব্রিটিশের থেকে ভারতবর্ষকে মুক্ত করা, স্বাধীন করার থেকেও বড় কাজ এবং প্রথম কাজ হবে এই অত্যাচারী মানুষদের কাছ থেকে, ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের কাছ থেকে এই সমস্ত ভারতীয়দের উদ্ধার করা। সুতরাং আমি রিজাইন করছি, এরপরে আমি তোমাদের সঙ্গে আর কোনো কাজ করব না। এবং তিনি বললেন পরিষ্কার যে আমি বুঝতে পারছি ভারতবর্ষে আমরা তিনটে এনিমির দ্বারা আমরা অত্যাচারিত। তিনটে কারা? প্রথম হচ্ছে হিন্দু, দ্বিতীয় কারা? ব্রিটিশ, তারপরে কারা? এই যে লোকাল যে সমস্ত ছোট ছোট রাজা, জমিদার, পয়সাওয়ালা মানুষগুলো আছে, পুরোহিতগুলো আছে, এদের অত্যাচার। এই থ্রি টায়ার অত্যাচারে আমরা জর্জরিত। এর বিরুদ্ধে হচ্ছে আমার সংগ্রাম। তিনি সঙ্গে সঙ্গে শুরু করলেন একটা পার্টি। কি পার্টি? তিনি পরিষ্কার বললেন যে দেখো, আমরা হিন্দু নই। এই যে 7 কোটি অস্পৃশ্য মানুষ ভারতবর্ষের এবং পাঞ্জাবে, আমরা হিন্দু নই। এই আর্য, এই হিন্দুরা বিদেশি, বিদেশ থেকে এসে আমাদের কওমকে পদানত করে অত্যাচার শাসন করে চলেছে। আজকে সময় এসেছে আমরা আমাদের নিজেদের ঐক্যবদ্ধ করে নিজেদের মুক্তিযুদ্ধ নিজেরা করব। এই যে পার্টিটা তিনি তৈরি করলেন, মানে ওই আধ-ধাম্মা পার্টি, তার নাম দিলেন আধ-ধাম্মা পার্টি। কেন এই সংগঠন? যে আমরা হচ্ছি আদি মানুষ এই ভারতবর্ষের, আমরা হিন্দু নই। আমাদের ধর্মটাই আদি ধর্ম, আধ-ধম্ম। সুতরাং সেন্সাসকে তিনি বললেন যে আমাদের হিন্দু বলে গণ্য করো না। আমি একটু দীর্ঘ হলেও একটু পড়েই শোনাবো তাদের ম্যানিফেস্টোতে কি লিখছেন, কি সুন্দর স্পষ্ট কথা। We are the original people of this country
and our religion is Adhamma. The Hindu Qom, the community, Hindu community, came from outside and enslaved us. When the original sound from the conch was sounded, all the brothers come together. The chamars, churas, sasis, banjaras, bheels, and all the untouchables to make their problem known. Brothers, there are 70 millions of us listed as Hindus, but we must separate ourselves and set ourselves free. We trusted the Hindus, but they turned out to be the traitors. Brothers, the time has come. Wake up. Government is listening our cries. এখানে গভর্নমেন্ট মানে ব্রিটিশ গভর্নমেন্ট, কারণ তার আগেই ওই যে আমি বলেছি যে গুরুচাঁদের সময় থেকে যখন শুরু হলো সেলফ গভর্নমেন্ট তখন থেকে। তো guys, centuries have passed but we were asleep. Brothers, look at the lines of Manu had written, but he is a murderer. There was a time when we ruled India, brother, and the land used to be ours. The Hindus came from Iran and destroyed our Qom. They became the owners and then called us foreigners, disintegrating 70 million people. They turned us into nomads. They destroyed our history, brothers. The Hindus rewrote our history. There is hope from God and help from the king. Send members to the councils and start Qom anew. এবং এই যে কাউন্সিলে যাবার ডাক দিচ্ছেন 1926 সালে, এই যে যেটুকু আমি পড়লাম সেটা ওনাদের ওই ম্যানিফেস্টো, এই যে সংগঠনটা তৈরি করলো এই ম্যানিফেস্টো। আমি ওই বলতে বলতে বলেছি যে আমি খুঁজে খুঁজে পাইনি কোথাও এইরকম একটা বিপ্লবী ভয়ঙ্কর উদ্ঘোষণা। এ তো হিন্দুরা কখনোই সার্কুলেট হতে দেবে না, দেয়নি। যার ফল হয়েছে কি, আমি মোটামুটি 2001-2 সালের সময় হঠাৎ একদিন একটা ডাটা খুঁজছিলাম। সেই ডাটাতে কি আছে যে 1937 সালের ইলেকশনে, ওটা জেনারেল ইলেকশন ছিল, তো সেই ইলেকশনে ভোটের কিরকম ডাটাটা ছিল, বেঙ্গলে আনটাচেবলরা ভোট দিয়েছিল কত ভ্যালিড ভোট 6,84,443, তার মধ্যে 51,646টা ভোটই কংগ্রেসের কাছে চলে গেছে এবং 30টা রিজার্ভ সিটের 6টা কংগ্রেসিরা নিয়েছে, 24টা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এরা জিতেছে। কিন্তু সেখানে মাঙ্গুরামের দেশে কি হয়েছে, পাঞ্জাবে 51,446টা ভোট ভ্যালিড ভোট পড়েছে। কটা বাইরে গেছে? ডক্টর বি.আর. আম্বেদকর এই ডাটাটা তুলে রেখেছেন। তাতে উনি শূন্য লেখেননি, লিখেছেন NIL, অর্থাৎ একটা ভোটও পাঞ্জাবের দলিত মানুষ, আনটাচেবল মানুষ
কংগ্রেস কিংবা অন্য কোনো পার্টিকে দেয়নি। আমি চমকে উঠেছিলাম যে কে এমন নেতৃত্ব। আরে আমাদের কথায় 10 জন মানুষ একসঙ্গে থাকে না। কি এমন নেতৃত্ব, কে সেই অসাধারণ মানুষ যার কাছ থেকে পুরো পাঞ্জাব প্রদেশের একটি ভোট কংগ্রেসের গান্ধী নিতে পারেনি, নেহেরু নিতে পারেনি, এমনকি আম্বেদকর নেহেরু গান্ধীর সঙ্গে তখন ছিলেন মাঙ্গুরামের বিরুদ্ধে, কিন্তু একটি ভোট তারা পায়নি। খুঁজে খুঁজে মরেছি তন্ন তন্ন হয়ে। আমার রাজনীতির গুরু কাশিরামজি পাঞ্জাব থেকে এসেছেন, কিন্তু তার মুখেও কোনোদিন আমি শুনিনি। অনেক কষ্ট করে 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 মানুষকে জিজ্ঞাসা করে 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 80-85 বছরের একজন বৃদ্ধ, তিনি প্রথম বললেন উনি হচ্ছেন মাঙ্গুরাম, আপনি খুঁজুন তার বই। আর কোনো বই আছে? বলে না, কোনো বই নেই। তাহলে কি করে পাওয়া যাবে? শেষ পর্যন্ত খুঁজে খুঁজে দেখা গেল একজন ইংরেজ, মার্ক জুয়ের জেনসা মেয়ার, তিনি একটা বেশ ভলিউমিনাস বই লিখে গেছেন, রিলিজিয়াস রিভলস ইন পাঞ্জাব। উনি ওটাকে ওই রিলিজিয়াস রিবেল বলেই দিচ্ছেন। তখনও বইটা পাইনি। এদিক ওদিক কোটেশনগুলো পেয়ে পেয়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে কি আশ্চর্য, কি কি অদম্য স্বাধীনতার চেতনা। তো তাতে দেখা যাচ্ছে সেই 1926 সালে উনি সেই একটা পত্রিকাও সঙ্গে সঙ্গে বার করলেন উর্দুতে, আদি ডঙ্কা। পয়সা কোথায় পেতেন? ফান্ড তৈরি করেছিলেন। আরে ফান্ড যেত কলকাতা থেকে। কলকাতা থেকে কেন ফান্ড যেত? কলকাতায় আছে বিরাট ট্যানারি। ভারতবর্ষে ইংরেজরা চামড়ার যে ব্যবসা শুরু করেছিল ইন্টারন্যাশনাল, সেই বাটা কোম্পানি এবং তার আগে থেকে, সেটা ওই কানপুর, লাহোর আর কলকাতায় ছিল তাদের সব থেকে বড়। আজও কলকাতায় সেই চর্মনগরী, এগুলো খুব বিখ্যাত। সেই এই যে ট্যাংরা অঞ্চলের, তপসিয়া অঞ্চলের যে চামড়ার সেই ট্যানারিগুলো বিশাল জায়গা জুড়ে, সেই ট্যানারিতে একজন ধনী চামার, গ্রেট চামার ছিলেন। তার এত ধন সম্পত্তি হয়েছিল যে তাকে শেঠ বলেই ডাকা হতো। শেঠ কৃষ্ণদাস কলকাতার। তিনি রেগুলার ফান্ড পাঠাতেন। আর কি পাঠাতেন? আর এই গুরুচাঁদের, এই মুকুন্দ বিহারীর যে আন্দোলনের ধারাটা ছিল, সেই ইতিহাস, সেই পদগুলো পাঠাতেন। মাঙ্গুরাম সেভাবে আস্তে 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 বড় করতে থাকলেন। বড় করতে করতে ওই যে একটা বলে গেলাম যে আমি তো এভাবে পেয়েছি। আমি যখন পেয়েছি, যখন লিখছি টিখছি বা ভাবছি, তখন বলদেব মাধেপুরী, যিনি ওই বইটা লিখেছেন গদ্রি বাবা মাঙ্গুরাম, প্রায় কাঁদো কাঁদো হয়ে আমাকে বলছে, স্যার আমাকে মারবে। কারা মারবে? আরে বামুনে না, এই দলিত মানুষেরা, চামার মানুষেরা এই বলদেব মাধেপুরীকে মারবে। কেন? সে লিখেছে যে এই মাঙ্গুরাম এত বড় একজন কেউ ছিল, আম্বেদকর নয়। আমি বললাম, না, তোমাকে কেউ মারবে না। আমি অনেককেই বলে দিচ্ছি কারা কারা তোমায় মারতে চাইছে, কারা তোমার এই সমস্ত কথা, ইতিহাসটাকে বিশ্বাস করতে রাজি হচ্ছে না।
আমি অনেককে বলে দিলাম, নো, ইউ পিপল ডোন্ট নো দ্য হিস্ট্রি, রিড হিস্ট্রি অ্যান্ড দেন টেক অ্যাকশন। তো এই যে অবস্থা, এই যে মাঙ্গুরামের কি ভয়ঙ্কর বিপ্লব, বাংলায় 1882 থেকে মহান গুরুচাঁদ ঠাকুর এই গণতান্ত্রিকতার ঝান্ডা নিয়ে এগিয়ে গেছেন, কিন্তু তিনিও নন, তার পরবর্তীকালে যারা এই ডিপ্রেসড ক্লাসের কিংবা শেডিউল কাস্টের কিংবা আনটাচেবলের পলিটিক্যাল যুদ্ধ চালিয়েছে, তারা কেউই বাংলায় একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারেননি। গুরুচাঁদ কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করেননি, মুকুন্দ বিহারী কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করেননি, যোগেন্দ্রনাথ মন্ডল ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের ল মিনিস্টার হয়েছিলেন 1947-এ, কিন্তু তিনি পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারেননি। ভারতবর্ষে আনটাচেবলদের জন্য, আনটাচেবলদের দ্বারা যদি কোনো পলিটিক্যাল পার্টি তৈরি হয়ে থাকে, সেটা কে করেছে? এই মাঙ্গুরাম। তার পলিটিক্যাল পার্টির নামটাও ওই ধর্মের নামের সঙ্গে সঙ্গে যুক্ত করে রেখেছেন। সেই জন্যই বোধহয় ওই মার্ক জুয়েল জেন্স সময়ের এটাকে রিলিজিয়াস রিবেল বলতে চেয়েছে। পলিটিক্যাল পার্টির নামটাও আদ ধম্ম পলিটিক্যাল পার্টি। 1937 সালে প্রথম জেনারেল ইলেকশন হলো, যে ইলেকশনের ভোটের ডাটাটা আম্বেদকরের কাছ থেকে আমি জানতে পেরে একটু আগে বললাম যে নীল ভোট বাইরে গেছে। বাংলার 6টা রিজার্ভ সিট কংগ্রেস পেয়ে গেছে, কিন্তু পাঞ্জাবে খুব স্বাভাবিক 8টা রিজার্ভ সিটের 8টা সিটই মাঙ্গুরামের দখলে। এই যে আদি ডঙ্কার প্রবল ডঙ্কা, তারপরে 1932 সালে যখন গান্ধী অনশন করছেন, ফার্স্ট ইনটু ডেথ, যে না খেয়ে মরে যাব, অস্পৃশ্যদের এই হিন্দু ধর্ম ছেড়ে চলে যেতে পারবে না, ওদের আমরা ধরে রেখে পিটবো, অত্যাচার চালাবো। সেই অত্যাচার সইবার জন্যই ভগবান ওদের জন্ম দিয়েছে। সেই সময় এই যে বাংলায় এত বড় আন্দোলন, এত বড় বিপ্লবীরা ছিল, গুরুচাঁদের চেলারা, একজন এগিয়ে আসেনি। যে গান্ধী যখন তার মাত্র 5 to 10% মানুষের জন্য না খেয়ে মরতে প্রস্তুত, সেটা দেখেও বাংলার কেউ এগিয়ে আসেনি যে আমরাও আমরণ অনশন করব। এই যখন গান্ধী আমরণ অনশনে বসেছে, তখন এই মাঙ্গুরাম আমরণ অনশনে বসে পড়লেন। বলে, তুমি তোমার 10টা ছেলের জন্য যদি অনশনে মরতে পারো, তাহলে আমি 10 কোটি আমার সন্তানের জন্য মরবার জন্য প্রস্তুত। এমনকি পুনাপ্যাক সই হবার পরেও তিনি ওঠেননি। সবাই যে তখন বোঝালো যে ভাই, যা হবার তো হয়ে গেছে, ব্রিটিশ গভর্নমেন্ট তো অর্ডার জারি করে দিয়েছে, তুমি এটা ছেড়ে দাও। এই যে প্রবল, এবং যখন ভারতবর্ষ ভাগ হবে, আম্বেদকর 1940 সাল থেকে তার থটস অন পাকিস্তান
এবং অন্যান্য সমস্ত জায়গায় বক্তৃতা দিয়ে সমস্ত ফোরাম থেকে ভারতবর্ষের এই দুটি প্রদেশ পাঞ্জাব আর বাংলা ভাগ করে ভারতবর্ষকে উদ্ধার করতে হবে এই যখন করছেন, তখন ওই পাঞ্জাবে আম্বেদকর গেছে মাঙ্গুরামের বাড়িতে ওনাকে বোঝাবার জন্যে যে ভাই তুমি রাজি হও, তোমার যে কজন মেম্বার আছে তারা এই পাকিস্তানটাকে সমর্থন করুক। মাঙ্গুরাম দুবার বলেছে না না না, ভারত ভাগ হতে পারে না। তারপরেও যখন আম্বেদকর বারবার বলছেন, তখন মাঙ্গুরাম কি করবেন? তার বাড়িতে আম্বেদকরের মতন একজন সম্ভ্রান্ত নামী ব্যক্তি, নেতা ব্যক্তি পৌঁছেছে, উনি তো আর বলতে পারেন না আপনি চলে যান। মাঙ্গুরাম নিজে ঘর ছেড়ে চলে গেছিলেন, কিন্তু ওই পাকিস্তানের পক্ষে তিনি সম্মতি আম্বেদকরের পাশে দাঁড়াননি। এবং ওই তার আগে থেকেই তাদের একটা বড় ডিফারেন্স ছিল। ডক্টর আম্বেদকর তার বড় একটা বই লিখেছেন, হু আর দ্য শূদ্রাস। তাতে তিনি লিখেছেন যে এই আর্যরা বিদেশি নয়, আর্যরা বাইরে থেকে কোথাও থেকে আসেনি, আর্যরা ভারতবর্ষেরই মানুষ। এই আনটাচেবলরা, শূদ্ররা, এবং এই শূদ্ররা আর্য, এবং শূদ্ররা এক সময় রাজাও ছিল। এটা ঠিক, শূদ্ররা রাজা ছিল, যেটা ওই মাঙ্গুরামের একটু পড়লাম, বলেছে আমরা এখানে রাজত্ব করেছি, সেটা নিয়ে নিয়েছে আমাদের থেকে, আমাদের গোলাম বানিয়েছে। তা আম্বেদকর সেটুকু ঠিক আছে যে আমরা রাজা ছিলাম, কিন্তু রাজা ছিলাম বলে আমরা আর্য ছিলাম, আমরা বিদেশ থেকে আসিনি, আর্যরা ব্রাহ্মণেরা এটা করেনি। এই মাঙ্গুরামের সঙ্গে আম্বেদকরের একটা বিরাট ঝগড়া বিবাদ চলেছে শেষ দিন পর্যন্ত। এই এই মাঙ্গুরামের কলকাতার সঙ্গে যে যোগাযোগ, তার একটা আরো সুন্দর একটা বিষয় আছে। কলকাতায় ওই যে যেখানে ট্যানারি গুলো, পার্ক সার্কাসের যে ওভার ব্রিজ রেল লাইনের ওপর দিয়ে চলে যাচ্ছে, এখন মা ফ্লাইওভার ওখান দিয়ে যায়, ওইখানে একটা কবরস্থান ছিল। সেই কবরস্থানটা কাদের? আমাদের লোকেরা তো মরা পোড়াতো না, দ্য গ্রেট চামাররা লাহোরের, পাঞ্জাবের, এরা দাফন করত। তো এইখানে একটা কবরস্থান ছিল, সেটার নাম ছিল আদ ধম্মি কবরস্থান। মা ফ্লাইওভার থেকে নিচের দিকে তাকালে দেখা যায়, আবার নিচের রাস্তা দিয়ে গেলে তো পাশে দেখাই যায়। যখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্টরা কলকাতার হত্যাকর্তা, তখন ওই সাইনবোর্ডটা ওরা পাল্টে রেখেছে। ওই ওই কবরস্থানটার নামটা দিয়েছে হিন্দু কবরস্থান। কিরকম সোনার পাথর বাটির মতন ব্যাপার, হিন্দুদের আবার কি করে কবরস্থান হয়? কিন্তু ওরা ওই হাইজ্যাক করবার জন্যে, অ্যাসিমিলেট করবার জন্যে, ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্যে, যে এইখানেও সেই মাঙ্গুরামের আধ্যাত্মিক কবরস্থানটা, সেটার স্বীকৃতি দেওয়া যাবে না, এবং সেটা ওরা করেও রেখেছে। তো এই যে অবস্থা, এই অবস্থাটা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল, এই আন্দোলনটা ধ্বংস হয়ে গেল, পার্টিকুলারলি আফটার পুনা প্যাক্ট। কারণ
ওই আর ডিপ্রেস ক্লাস থাকলো না, ওদের ওই যে সেপারেট ইলেকটোরেটের আন্দোলনটা ধ্বংস হয়ে গেল, কিল হয়ে গেল। তখন আরেকটা নন ব্রাহ্মণ পলিটিক্যাল পার্টি ছিল 1919-20-তে, জাডে, জাভলকার, কেশবরাও জাডে আর জাভলকার এদের নেতৃত্বে চলছিল। এরা এই পুরা প্যাক্টের পরে এমন বেশি হতাশ হয়ে পড়লেন যে জাডে জাভলকার দুজনেই কংগ্রেসে জয়েন করলো, আর ওই যে নন ব্রাহ্মণ পলিটিক্যাল পার্টিটা নন ফাংশনাল হয়ে গেল। ঠিক সেরকম মাঙ্গুরামও 1946-এর ইলেকশনে জিতলেন বটে, কিন্তু কংগ্রেস ক্যান্ডিডেট হিসাবে জিতলেন। তার মানে তার সেই যে আধম্ম পার্টি, ওই যে 70 মিলিয়ন পিপলের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, আমরা হিন্দু নই, হিন্দুরা আমাদের কেউ নয়, ড্রাফটিং এত সুন্দর ওনার এতে আছে যে আমরা হিন্দু নই, হিন্দুরাও আমাদের কেউ নয়, দুদিক থেকে ড্রাফটিং করেছেন। এবং সেই সমস্ত আন্দোলনগুলো শেষ হয়ে গেল। তারপরে শুরু হলো 1932 থেকে, যেটা মান্ডেরওয়ার কাশিরাম লিখেছেন তার ছোট একটা বই, দি চামচা এজ, যে চামচা যুগ শুরু হয়ে গেল। আজ ওই যারা সেই বিভীষণ, যারা ওই চ্যাম্পিয়ন চামচা, তাদেরই রাজত্ব চলছে। এবং ভবিষ্যতে কোনো আলো আমরা মাঙ্গুরামের মতন কেউ জ্বালিয়ে যাবে দেখতে পাচ্ছি না। আজকে আমি এই কথার সঙ্গে সঙ্গে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।